প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে আমরা যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে মডেল 2 আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এই মডেল 2 এর আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ আর এক কথায় যে উত্তরগুলো রয়েছে। প্রথমে ছিল আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হবে। তো নরমালি আয়তক্ষেত্রকে আমরা দ্বিমাত্রিক বস্তু বলি, অর্থাৎ এর দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তো যে কোনো দ্বিমাত্রিক বস্তুর সাথে যখনই উচ্চতা যোগ হয়ে যায় তখন এটাকে আমরা ত্রিমাত্রিক বস্তু বলি। তো ত্রিমাত্রিক হয়ে গেলে সেটাকে ঘনবস্তু বলা হয়। তাহলে অ্যান্সার হবে উচ্চতা। বর্গাকার শোকেজের মাত্রা কয়টি? তো নরমালি দেখো, বর্গক্ষেত্রের মাত্রা দুইটি। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, এদের শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। কিন্তু যখন বর্গাকার শোকেজ বলা হয় তখন এটা কিন্তু আয়তাকার ঘনবস্তু, হ্যাঁ, যার কারণে এর তিনটা মাত্রা হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? যেটা আমরা মূলধন জানি, সেই মূলধনটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর চক্রবৃদ্ধি মূলধন এ দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য এটা প্রারম্ভিক বলা হয়েছে, অর্থাৎ শুরুর মূলধন। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? যখনই আমরা দেখো শতকরা লাভ ক্ষতি বের করতে যাই তখন আমরা সবসময় কিন্তু ক্রয় মূল্য দিয়ে অঙ্কটা সাজাই, যে এত টাকায় লাভ হয় এত টাকা, অথবা এত টাকায় ক্ষতি হয় এত টাকা, একে কত, একশোতে কত। এই কারণে যেটা বলা হয় যে লাভ হোক আর ক্ষতি হোক, এটা সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। রিয়াজ সাহেব 7% মুনাফায় 2800 টাকা ব্যাংকে জমা রাখলেন, 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? তো যতক্ষণ চক্রবৃদ্ধির কথা বলেনি ততক্ষণ এটা সরল মুনাফা ধরতে হয়, অর্থাৎ আই সমান PRN। এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এটা আমরা দেখাই। এখানে আর এর মান দেয়া ছিল 7%। তোমরা জানো যে পার্সেন্ট তুলে নিচে একটা 100 নিতে হয়। তো 7/100 করলে 0.07। তারপর যেটা 2800 টাকা দেয়া ছিল এটা আসল, হ্যাঁ, পি 2800 টাকা, আর সময় এন 5 বছর। তো দেখো, এই সূত্রে আমরা যদি দিয়ে দিই আই সমান PRN, তো পি এর মান 2800 গুণন আর এর মান 0.07 গুণন এন এর মান 5। তো এইটা তোমরা ক্যালকুলেটরে যদি গুণ করো তাহলে এটা 980 চলে আসবে, এবং এটাই হবে অ্যান্সার। তো এখানে এই যে 980 আমরা আগেই দাগিয়ে রেখেছিলাম। তারপর আছে 6 নম্বর, 20 আর 60 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের যে সূত্র আছে দেখো, একটা ছিল 20 আর একটা ছিল 60। তো মধ্যবিন্দুর যে সূত্র সেটা ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ 2 + 6/2, আর এখানে কোটিদ্বয়ের যে যোগফল 0 + 0/2। তো এটা 6 × 2 8, 8/2 করলে এটা হবে 4, আর 0 0 যোগ করলে 0ই হয়, 0/2 করলে মানে 0/something যাই কিছু হোক না কেন এটা 0 হয়ে যায়। সো এটার অ্যান্সার হবে 4,0। নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ? তো খুবই ভালো একটা কোয়েশ্চেন। যখন এরকম প্রশ্ন করে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তখন তোমাদের অপশনে ওয়াই সমান যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, সেটাই হবে উত্তর। আর এই যে ওয়াই সমান 0, এটা কখন হবে? যদি বলা হয় সমান্তরাল কথাটা না থাকে, এক্স অক্ষের সমীকরণ, তখন হবে ওয়াই সমান 0। আর যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে হবে এক্স সমান 0। কিন্তু আবার যদি বলা হয় ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তখন তোমরা দেখবে এইরকম কিছু মান দেয়া থাকবে, এক্স সমান কোনো একটা সংখ্যা দেয়া থাকবে এরকম, সেটা 0 হতে পারে। তো 0 হলে আসলে সমান্তরাল হয় না। 0 হলে তখন এক্স সমান 0 মানে এটা ওয়াই অক্ষের সমীকরণ। তো দুই রকম প্রশ্ন, একটা অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর একটা শুধুমাত্র এক্স অক্ষের সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমীকরণ হলে, হ্যাঁ, তখন ওয়াই সমান 0, আর ওয়াই অক্ষের সমীকরণ হলে এক্স সমান 0। আর যখন এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তখন ওয়াই সমান কোনো একটা মান দেওয়া থাকবে। আর যখন বলা হবে যে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তখন এইরকম এক্স সমান কোনো একটা মান দেওয়া থাকবে, তখন আর 0টা নেওয়া যাবে না। মূলবিন্দু 2, 3 বিন্দুদ্বয় দ্বারা গঠিত সরলরেখার ঢাল কত? তো এইটা আমরা সূত্র পড়েছিলাম যে দুইটা বিন্দু যখন দেয়া থাকে, ধরো মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দু 0 0, আর এর সাথে আছে 2 3। তো আমরা তোমাদের একটু বইয়ে দেখাই যে দুইটা বিন্দু যখন দেয়া থাকে তখন সেই দুইটা বিন্দুগামী সরলরেখার, হ্যাঁ, ঢালের যে সূত্র আছে সেই সূত্রটা তোমাদের এখানে আমরা দেখাচ্ছি। এখানে যেটা চাওয়া হয়েছে, হ্যাঁ, সরলরেখার ঢাল। তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এই যে দেখো 137 পৃষ্ঠায় যে সূত্রটা ছিল, হ্যাঁ, এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। সো এখানে অন্তর মানে বিয়োগ, হ্যাঁ, কোটিদ্বয়ের অন্তর। তাহলে আমি যদি এই কোটিটা আগে নেই, তাহলে ভুজের সময় আমার এই ভুজটাই আগে নিতে হবে, অর্থাৎ উপরে কোটিদ্বয়ের অন্তর বাই নিচে
ভুজদ্বয়ের অন্তর, তাহলে জিরোর কোনো ভ্যালু নাই, সো -3 বাই -2, মাইনাসটা ক্যান্সেল করে দিলে এখানে 3/2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এই যে 3/2। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম। তো ব্যাস আমরা জানি যে এই যে কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায়, তাহলে এটাকে আমরা বৃত্তের সবচেয়ে বড় জ্যা বলে থাকি। হ্যাঁ, যেমন এই যে এগুলো জ্যা, কিন্তু এই জ্যাটা দেখো ছোট, ব্যাসও ওয়ান কাইন্ডস অফ জ্যা, এবং এই জ্যাটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা। বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কেমন হয়? তো দেখো, অধিচাপ মানে হচ্ছে বড় চাপ। যেমন এটাকে আমি যদি চাপে বিভক্ত করি এইভাবে, তাহলে এই যে এই পাশের যে এইখান থেকে এতটুকু অংশ, এটা হচ্ছে অধিচাপ, কেননা এই পাশের চাপটা ছোট চাপ, এটাকে বলে উপচাপ। তাহলে এইখানে দেখো, আমি যদি এইভাবে বৃত্তস্থ কোণ আঁকি, হ্যাঁ, তাহলে এই যে এইখানে যে অধিচাপ আছে তার উপর দণ্ডায়মান, একটু ভুল হলো, ধরো এইখান থেকে আমরা এইভাবে, তাহলে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত এটা হচ্ছে অধিচাপ, তার উপর দণ্ডায়মান, তার মানে তার ঠিক বিপরীত দিকে, হ্যাঁ, এই কোণটা থাকবে। তো এটাও আমরা তোমাদের একটু বইয়ে দেখাই, বইয়ে দেখালে জিনিসগুলো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো কোথায় আছে সেই জিনিসটাও তোমরা বুঝতে পারবে, এবং এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আসলে যে এটাই আসবে তা তো না, সেই জন্য আমরা ছবির মাধ্যমে তোমাদের জিনিসটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখো 153 পৃষ্ঠায় এই জিনিসটা আছে, এই যে। তো এখন এই যে এইখানে যে দেখো, এই যে এই চাপটা এসিবি চাপ, এটা কিন্তু অধিচাপ, কেননা এই পাশের এই চাপটা এডিবি, এটা হচ্ছে উপচাপ বলা হয়, ছোট চাপ। তাহলে এই যে অধিচাপের উপর দণ্ডায়মান, তার মানে এর ঠিক বিপরীত দিকে হবে এই যে এই কোণটা। তাহলে এই বৃত্তস্থ কোণটা সবসময় হচ্ছে স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো আমি এটা তোমাদের আগের পাঠও মনে হয় লিখে দিয়েছি যে এটা যদি তোমরা এইভাবে মনে রাখো যে অধিচাপের আর উপচাপের উপর দণ্ডায়মান কোণটা ছোট হবে, অর্থাৎ 90 ছোট, যেটা সূক্ষ্ম কোণ হবে। তাহলে এখানে আমরা বলবো যে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। অধিচাপ মানে যেহেতু বড় চাপ, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে বড় চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বড় হয়। কিসের চেয়ে বড় হয়? 90-র চেয়ে বড় হয়, অর্থাৎ এটাকে আমরা স্থূল কোণ বলি। ওকে, তারপরে আবার এখানে একটা অন্তর্লিখিত কোণ আছে, দেখো অধিচাপের, তখন আর উপর বলে না, অধিচাপের অন্তর্লিখিত মানে এর ভিতরে, এটা আমরা দেখাচ্ছি। অধিচাপের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ এইটা হবে সূক্ষ্ম কোণ, মানে আগেরটা ঠিক উল্টা হবে, 90-র চেয়ে ছোট হবে। হ্যাঁ, এই বিষয়টা দেখো এরকম, এই যে এইটা আমাদের অধিচাপ, অন্তর্লিখিত বৃত্তস্থ হলে এইটাকে বলা হয়, আর যখন এই অধিচাপের উপর দণ্ডায়মান তখন বিপরীত দিকে আসে, এটা হচ্ছে স্থূল। তো এই এই দুটো যদি তোমার জানা থাকে, তাহলে উপচাপের ক্ষেত্রে এই বিষয়গুলোই উল্টো হবে। দেখো, উপচাপের উপর যখন আমরা দণ্ডায়মান বলবো, উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তো অধিচাপের ক্ষেত্রে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ছিল স্থূল, আর উপচাপের উপর দণ্ডায়মান হচ্ছে যে বৃত্তস্থ কোণ হবে সূক্ষ্ম, আগেরটা ঠিক উল্টো। আবার দেখো, উপচাপের তখন আর উপর বলবো না, অন্তর্লিখিত, উপচাপের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ। তো অধিচাপের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ ছিল সূক্ষ্ম, আর উপচাপের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ হবে স্থূল কোণ, যেটা 90-র চেয়ে বড়। এই চারটা কিন্তু খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে বলা হয়েছিল যে উপর দণ্ডায়মান, দণ্ডায়মান হলে বড় চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা বড়ই হয়, অর্থাৎ 90-র চেয়ে বড় হয়, যেটা হচ্ছে স্থূল কোণ। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন আছে, অর্থাৎ যে অঙ্কগুলো আছে দশমিক পদ্ধতিতে আমরা জানি যে 10টা অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। এরপর 15.25 এর বাইনারি কত হবে? তো এটা আসলে করে দেখতে হবে। 15 এইভাবে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেখি, যে এই পদ্ধতিটা আমরা শিখেছিলাম ভাগশেষ, 2 দিয়ে হচ্ছে 7 দুগুণে 14 ভাগশেষ 1, তারপর 2 দিয়ে 3 দুগুণে 6 ভাগশেষ 1, 2 দিয়ে হচ্ছে 2 অক্ষে 2 ভাগশেষ 1, তারপরে 2 দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল হবে 0 ভাগশেষ 1। তো এই নিচেরটাকে আমরা বলেছিলাম এমএসবি, আর উপরেরটা হচ্ছে এলএসবি, এই দিক থেকে লিখতে হয়। তো এই 15 ছিল আমাদের 10 ভিত্তিক, এটাকে বাইনারিতে নিয়ে আসলে তাহলে 1 1 1 1, অর্থাৎ 4টা 1। ওকে, আর দশমিকের এই পারের যে অংশটা আছে এটা ছিল 0.01, এটা কিন্তু 2 দিয়ে গুণ করে আসতে হয়, 0.01। তো এই পাশে দাগ দিতে হবে এখন। তো
তো এটাকে আমরা ফার্স্টে 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, রাফলি গুণ করে নাও, 2 অক্ষে 2, 2 0 0, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক। তো এখানে এই যে পূর্ণ অংশটা, এটা এই পাশে লিখতে হয়, পূর্ণ অংশ 0, আর এখানে দেখো 0.202, আবারও 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে এটা 2 দুগুণে 4, 2 0 0, আর দশমিক এইখানে আসলো, তাহলে এখানে পূর্ণ অংশটা আমাদের 0 থাকলো, আর এখানে হলো 0.04। এইভাবে আস্তে আস্তে আগাতে হবে। আমি একটু ভুল করেছি, এটা আসলে 0.25 ছিল, তাই তো বলি। এই যে প্রশ্ন থেকে নিতে হবে, আমরা 15কে যেমন বাইনারিতে নিয়ে আসলাম, এখন 0.25কে এইভাবে নিয়ে আসতে হবে। তো 0.25 আমি আসলে বাইনারিটাই লিখে ফেলেছিলাম ভুল করে অপশন থেকে। তো একে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা 25 দুগুণে 50, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, এই শূন্যটা আমরা ছেড়ে দিতে পারি, তাহলে পূর্ণ অংশে কত আসলো? 0, এটা এই পাশে থাকবে, আর 0.5 এখানে। আমরা অধ্যায় এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তারপর আবারও 2 দিয়ে গুণ দাও, 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক, এই যে পূর্ণ সংখ্যা 1, এটা আমরা এই পাশে দেবো, আর যখন এটা 0 এসে যাবে, 0.0, আসলে এই পয়েন্টের পর আর 0 ভ্যালু থাকে না, জাস্ট এখানে 0 লিখলেই হবে। তো এই দশমিকের এই পারের গুলো, উপরেরটা হচ্ছে এমএসবি আর নিচেরটা হচ্ছে এলএসবি, অর্থাৎ এখন উপরের দিক থেকে লিখতে হবে। অর্থাৎ 0.25, এটা ছিল আমাদের 10 বেস। হ্যাঁ, তাহলে এটাকে লিখতে হবে 0.01, এটা হচ্ছে বাইনারি। এখন দুইটা যদি আমরা একখানে করি, হ্যাঁ, তাহলে 15-র বদলে 1 2 3 4টা 1, তারপরে 0.25 এর বদলে হচ্ছে 0.01, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এটা উত্তর। ওকে, এরপরে এখানে আছে এগুলোর মধ্যক কত। তো এই মধ্যক বের করতে গেলে সবার আগে যেটা দেখতে হবে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো আছে কিনা। যদি সাজানো না থাকে, তোমাকে রাফলি কিন্তু এটা সাজিয়ে নিতে হবে। তো আমরা সাজিয়ে নিই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজালেও হবে। 2 3 5 7 8 13, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো যখন জোড় সংখ্যক উপাত্ত থাকে, তখন দুই দিক থেকে সমানভাবে ঢেকে নিতে হয়। এই দিক থেকে 2টা, এদিক থেকে 2টা, এই যে মাঝখানে 2টা থাকলো, এদের গড় করতে হয়, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর বিজোড় হলে, ধরো 7টা আছে, তাহলে এদিক থেকে 3টা ঢেকে দিতে হয়, এদিক থেকে 3টা, মাঝখানে যেটা থাকবে সেটাই মধ্য। এইভাবে কিন্তু আমরা দ্রুত করতে পারি। তাহলে এই দুটোর গড় করলে দেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12, 12 ভাগ 2 করলে 6। সো এই যে মধ্যক দেখো 6, খুব তাড়াতাড়ি এমসিকিউ এটা করা যায়। এরপর উপাত্তের পরিসর নির্ণয় করো। তাহলে পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ মান আছে হচ্ছে আমরা দেখছি 50, আর সর্বনিম্ন আছে 33। তাহলে 50 মাইনাস 33 যোগ 1, তো এটা বিয়োগ করলে হবে 7, হাতের এখানে আসলো 4, 5 17, 17 আর 1 18। সো এইভাবে দেখো আমরা দ্রুত ক্যালকুলেশন করে ফেললাম। পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এক কথায় উত্তর, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান কত। তাহলে এটা হচ্ছে ঘনর যে সূত্রটা আছে, a প্লাস b হোল কিউব। কেন এটা হয় দেখো, এটা যদি গুণ করে দাও, এটা 3a স্কোয়ার b হয়, আর এটা গুণ করলে 3ab স্কোয়ার, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, জাস্ট এলোমেলো অবস্থায় আছে, এটাও কিন্তু সূত্র। x সমান 2, y সমান 3 হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত। তো এটা মান নির্ণয়ের অঙ্ক জাস্ট। তো দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার, কোনো সূত্র প্রয়োজন হবে না, আর ওয়াই এর মান ছিল 3, তাহলে 3 স্কোয়ার, 2 স্কোয়ারে হচ্ছে 4, আর 3 স্কোয়ারে 9, তাহলে 9 10 11 12 13, হ্যাঁ 13। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা একটু দেখে নিই অ্যান্সারটা। 2 নম্বর, হ্যাঁ ঠিক আছে, 13। 6% হারে 3000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তো ওকে, এটা 18 নম্বর। তো আর এর মান হচ্ছে 6%, দ্যাট ইজ 6/100, অর্থাৎ 0.06। আচ্ছা, পি হচ্ছে 3000, পি 3000, আর এন এর মান 1 বছর। তো চক্রবৃদ্ধি মুনাফা একবারও বের করা যায়, তবে আমি যেমন চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করি, এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে পি এর মান দেখো 3000 ইন্টু 1 প্লাস আর এর মান 0.06, আর এন এর মান যেহেতু 1 পাওয়ারের কোনো দাম নেই, এটা ছেড়ে দাও। তো এদিকে হচ্ছে 3000 গুণন এটা যোগ করে হবে 1.06। এইটা যদি আমরা এখন গুণ করে দিই, তাহলে আমি আসলে ক্যালকুলেটরটা নিয়ে বসিনি, এটা একটা সমস্যা হয়েছে আমাদের। তো আমি নর্মালি গুণ করি 3000, আর এটা হচ্ছে 1.06। তো দশমিকের গুণনের সময় আগে ভাবতে হয় দশমিক নেই।
তো দেখো এটা 600 600 600 600 3 6 18, এক ঘর কাটা, তারপরে শূন্য দিয়ে গুণ করলে এখানে 1 2 3 4টা শূন্য, এরপর 2 ঘর কাটা বা শূন্য দিতে পারো, 1 দিয়ে গুণ করলে হবে 1 2 3টা শূন্য, 3 অক্ষে 3, তো 0 0 0 8 1 3, তাহলে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, অর্থাৎ 3180 টাকা। আর ক্যালকুলেটরে তোমরা দ্রুত চাপ দিলেই চলে আসবে। এটা ছিল আমাদের 18 নম্বর। ও সরি, এখানে মুনাফা চেয়েছিল, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বের হলো। এখন ওই যে এটা থেকে আমাদের পিটা বিয়োগ দিতে হবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সি, সি সমান হচ্ছে এ মাইনাস পি, অর্থাৎ এই 3180 মাইনাস হচ্ছে 3000, তাহলে এই যে 180, এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, 180 টাকা। ওকে, এরপর 19 নম্বর। 19 নম্বর, সরল মুনাফা আই সমান কি? জাস্ট সূত্রটা, আই সমান হচ্ছে পি আর এন। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ কেমন? তাহলে এই ধরনের কোশ্চেন যখন তোমরা দেখবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা এমসিকিউ এর সময় আমরা আলোচনা করেছি যে এক্স সমান কোনো একটা সংখ্যা থাকবে। হ্যাঁ, তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের যখন বলবে যে প্রতিটি বিন্দুর ভুজ কেমন হবে, তাহলে এই ভুজগুলো সমান হবে। আবার যখন এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলবে, তখন কোটিগুলো সমান হবে। তৃতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কেমন হয়, মানে ধনাত্মক নাকি ঋণাত্মক, প্লাস নাকি মাইনাস। তো দেখো লেখে যখন আমরা বিন্দুগুলো বসাই, এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এইটা তৃতীয়, আর এই সাইডটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কত। তাহলে এই তৃতীয় চতুর্ভাগে আসতে গেলে দেখো, প্রথমে যখন একটা এক্স এর মান মাইনাস থাকে এরকম, তখন কিন্তু আমরা এই মূল বিন্দু থেকে বাম দিকে আসি। তারপরে এর সাথে যে কোটিটা থাকে সেটাও যদি মাইনাস হয়, তাহলে কিন্তু এইখান থেকে 5 ঘর এসে নিচের দিকে, কারণ কোটির মান মাইনাস হলে নিচে যায়, প্লাস হলে উপরে যায়, তাহলে নিচে। অর্থাৎ এখানে এই ভুজের মানটা চাওয়া হয়েছিল, কোটির কথা বলেনি। সো এইখানে উত্তর দিতে হবে যে ভুজ এক্স এর মান হবে ঋণাত্মক, অর্থাৎ কোনো মাইনাস মান। এটা আমরা একটু উত্তরটা দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে, ঋণাত্মক, এটা কিন্তু হর্ষই। একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়? দেখো এই যে একটা বৃত্ত আছে, তার ব্যাস বরাবর যদি কাটো, তাহলে এটা কিন্তু অর্ধবৃত্ত হয়। এই যে দুইটা যে অর্ধবৃত্ত, দুইটা কিন্তু সমান হয়, তাহলে এটাকে আমরা বলবো অর্ধবৃত্ত। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে? তাহলে ওই 0 থেকে 9 পর্যন্ত যেটা, মোট 10টা ডিজিট, বা এগুলোকে আমরা অঙ্ক বলি। 10টি, অ্যান্সার হবে 10টি। এরপর ট্যালি চিহ্ন দ্বারা কি নির্ণয় করা হয়? ট্যালি চিহ্ন দিয়ে আমরা গণসংখ্যা নির্ণয় করি, গণসংখ্যা। আর কেন্দ্রীয় মান কি? কেন্দ্রীয় মানকে বলা হয়, মানে যে গড় মধ্য প্রচুরক রয়েছে, এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় মান। তো এগুলো বইয়ে তোমাদের স্পষ্ট লেখা আছে যে কেন্দ্রীয় মান মানে হচ্ছে সংখ্যা। তো এই আমরা পরের পার্টে এই খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।